তখন ওইখানে মারামারি হচ্ছিল, আমি তখন শুনতে পাচ্ছিলাম, আমি উত্তরে একজনের সঙ্গে কথা বলছিলাম রাতের বেলায়। তো তখন উনি বললেন যে আমি এরকম স্লোগান শুনছি, হইচই শুনছি, কি হয়েছে? পরে আমরা খোঁজ খবর নিয়ে জানলাম যে সেখানে মারামারি চলছে। আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি, ধর্মপ্রাণ মুসলিম আছি, তাদেরকে কিন্তু অত্যন্ত সতর্ক হতে হবে। এই যে ভিডিওটা যে আপনার প্রচার করা হয়েছে, এই ভিডিওটা তো আপনার ভারতীয় গণমাধ্যম যারা গুজব ছড়ায় তারা কিন্তু এটা পিক করেছে। আজকে যে আপনি প্রতিবেদনটি দেখালেন, এটা খুবই ভয়াবহ একটি প্রতিবেদন, আমরা তো দেখলাম। যাই হোক, ভিতরের খবর এটা সত্য মিথ্যা আমি সেই বিবেচনায় যাচ্ছি না। তবে আহ, তবলিগ জামাতকে ঘিরে যে সংঘাত তৈরি করা হয়েছে, এটা তো দীর্ঘদিন ধরে হচ্ছে এবং একটা পরিকল্পিত একটা উদ্যোগ বলে আমার কাছে মনে হচ্ছে। এবং আপনি যেই এই প্রতিবেদনে যে অভিযোগটা করা হলো যে তবলিগ জামাতকে ঘিরে ইসরায়েলের একটা হাত থাকতে পারে এবং ভারতের হাত থাকতে পারে, এটা কিন্তু এই বিষয়ে হাত আছে কিনা আমরা নিশ্চিত না। কিন্তু আমাদের যে পালিয়ে যাওয়া সরকার, শেখ হাসিনার সরকার, সেই সরকারের সঙ্গে ইসরায়েলের এবং ভারতের একটা গভীর সখ্যতা ছিল, এটা আমরা সবাই জানি। যে তখন আমাদের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছিল। তারপরে আপনার হচ্ছে যে ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনা হয়েছিল, বাংলাদেশ সরকার এই এই গোয়েন্দা সংস্থাগুলো কিনেছিল। এবং ভারতের যে সম্পর্ক, ভারতের এখন যে আচরণ, সেটা তো দেখতেই পাচ্ছেন। হুম। সেই হিসাবে এই যে আহ, এই তাবলিগের ভিতর বিভাজন এবং বিভাজনকে কেন্দ্র করে একটা সংঘাতের সৃষ্টি করা, এবং সেখানে ভারত এবং ইসরায়েলের হাত থাকা কিন্তু অমূলক এবং অসম্ভব কিছু না। কারণ আপনি যদি দেখবেন বাংলাদেশে মানুষজন ধর্মপ্রাণ, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু একই সঙ্গে আমাদের এইখানে সিরিয়াতে যে ঘটনাটা ঘটে গেল, সিরিয়াতে সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেখানে ইসলামপন্থীরা বাশার আল আসাদকে হটিয়ে দামেস্ক দখল করেছে। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের একটা বড় একটা অভিযোগ আছে, এই এই ইসলামপন্থীদের সিরিয়া দখলে কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর ইসলামপন্থী খুব খুশি হয়েছেন, তারা খুবই আনন্দ উল্লাস করছেন। হুম। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত যে সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে যে এই তথাকথিত ইসলামপন্থীদের সঙ্গে ইসরায়েলের এক ধরনের যোগসাজশ আছে। এবং আচ্ছা। তারা তারা দামেস্ক দখল করার পরই কিন্তু ইসরায়েল গোলান হাইটসে বাফার জোনে ঢুকে ফেলেছে এবং সাউথ সিরিয়ার বেশ খানিকটা ভিতরে ঢুকে গেছে। এবং গতকাল বা পরশুদিন আমি দেখেছি তারা হচ্ছে যে ঘোষণা দিয়েছে যে তারা গোলান হাইটসে স্থায়ী বসতি করা শুরু করবে ইসরায়েল। তার মানে এরা আর ফিরে যাবে না। তো এই জায়গায় আমি ঘটনাটি যেটা বললাম যে ইসরায়েল কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় তার আশেপাশে যে প্রতিবেশী সহ বিশ্বের বিভিন্ন জায়গায় প্রবেশের জন্য এই ইসলামপন্থীদের ব্যবহার করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সারা বিশ্বে যারা ইসলামপন্থী রাজনীতিকে সমর্থন করেন বা এই রাজনীতি করেন, তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারছেন না। তারা কিন্তু খুব উল্লসিত হয়েছেন যে হ্যাঁ, বাশার আল আসাদ একজন স্বৈর শাসক ছিলেন, নির্মম শাসক ছিলেন, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। কিন্তু তার মানে এই না যে বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য আপনি সিরিয়ার কিছু অংশ ইসরায়েলকে দিয়ে দিবেন, বিষয়টা কিন্তু ওই রকম না। আপনাকে বাশার আল আসাদকে উচ্ছেদ করে আপনার পুরো সার্বভৌমত্ব নিজের হাতেই রাখতে হবে। তো আমি যেই জন্য একটু এই প্রসঙ্গে বলছি, এই যে সারা বিশ্বে যারা ইসলামপন্থী রাজনীতি করে, খিলাফত প্রতিষ্ঠার রাজনীতি করে, কোনোদিন শুনেছেন এরা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে বা ইসরায়েলে কোনো হামলা করেছে? করে নাই কিন্তু। কারণ তারা কিন্তু দেখবেন আফগানিস্তানে বোমা হামলা করে নিরীহ মানুষ মারছে, তারা ইরাকে মারে, সিরিয়ায় মেরেছে, তারা খিলাফত কায়েমের নামে কুর্দিদের উপর নির্মম অত্যাচার করেছে, তারা ইউরোপের বিভিন্ন দেশে এখানে ট্রাক তুলে দিচ্ছে, ও মেলাতে, ক্রিসমাস মেলাতে গিয়ে ট্রাক তুলে দিচ্ছে, মানুষকে গুলি করে মেরে ফেলছে। কিন্তু এই যে গাজায় যে হাজার হাজার মানুষ হত্যা করা হচ্ছে, পশ্চিম তীর যে দখল করে ফেলছে, হিজবুল্লাহদের উপর যে তারা লেবাননে যে হামলা করে, বৈরুতে যে হামলা করে মানুষ মারছে, এইটা নিয়ে কিন্তু এই এই তথাকথিত যারা ইসলামপন্থী খিলাফত কায়েমের স্বপ্নে বিভোর, তাদেরকে কিন্তু আমরা খুব একটা কথা বলতে দেখি নাই। এবং এই যে শক্তি, যে বিশাল শক্তি, তারা যুদ্ধ করছে কই? তারা তো ওদের বিরুদ্ধে গিয়ে কোনো যুদ্ধ করছে না। জর্দান থেকে এসে তারা আফগানিস্তানে খিলাফত কায়েমের লড়াই করে। জর্দান নদী পার হইলেই তো ইসরায়েল, তারা জর্দান নদী পার হইয়া ইসরায়েল না গিয়ে তারা চলে এসেছে কাবুলে, এসে বোমা হামলা করে বাজারে সাধারণ মানুষকে হত্যা করে। তাহলে এই পলিটিক্সটা আমাকে বুঝতে হবে। এবং এই বাংলাদেশে যারা আমরা ইসলামপন্থীদের দেখছি, আমি মনে করি যে অধিকাংশ ইসলামপন্থী যারা আছেন তারা সহজ সরল ধর্মপ্রাণ, কিন্তু তাদেরকে যারা ব্যবহার করছে পিছন থেকে, এইটা আমার মনে হয় বুঝতে পারছে না তারা।
এবং এই যে আপনি যে প্রতিবেদনটি দেখলেন, এটা কিন্তু কালকে যারা তাবলিগের এই মাঠে পরশুদিন যারা গিয়েছে মারামারি করেছে, যখন ওইখানে মারামারি হচ্ছিল আমি তখন শুনতে পাচ্ছিলাম, আমি উত্তরে একজনের সঙ্গে কথা বলছিলাম রাতের বেলায়, তো তখন উনি বললেন যে আমি এরকম স্লোগান শুনছি, হইচই শুনছি, কি হয়েছে? পরে আমরা খোঁজ খবর নিয়ে জানলাম যে সেখানে মারামারি চলছে। তো এই জায়গাটা কিন্তু আপনি যেটা বললেন যে এই যে আপনার প্রতিবেদন, এই তবলিগের এই বিশাল জনশক্তিকে ব্যবহার করে পিছন থেকে তৃতীয় কোনো একটা শক্তির এস পক্ষে। এম মিন্টু, সাংবাদিক এস এম মিন্টু, নয় দিগন্তের, সেই আসলে প্রতিবেদনটা মূলত হ্যাঁ, ইয়ে হ্যাঁ, করে। প্রতিবেদনটা তৈরি করেছেন উনি। এখন এই সিরিয়াতে যেভাবে ইসলামপন্থীদের ব্যবহার করে দখল করা হয়েছে, বাংলাদেশে কিন্তু একইভাবে এই ইসলামপন্থীদের ব্যবহার করে একটা অরাজক পরিস্থিতি, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হুম, করা কিন্তু অসম্ভব কিছু না, অমূলক কিছু না। এবং এই যে আমাদের যে 5ই আগস্টে যে বিপ্লবটা হয়েছে, এরপর থেকেই কিন্তু ভারতের একটা একচেটিয়া প্রচারণা ছিল যে হুম, এইটা ইসলামপন্থীদের একটা বিপ্লব হয়ে গিয়েছে, একটা রেভলিউশন হয়ে গিয়েছে, ছাত্রদের আন্দোলন হয় নাই বা গণ আন্দোলন হয় নাই। তো এই বিপ্লবকে কিন্তু তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা পারে নাই। এখন তারা এই পক্ষগুলোকে যদি মাঠে নামাই দেয়, তাহলে হয়তোবা তারা কিছুটা সফল হতে পারবে। এই জায়গায় আমাদেরকে একটু সতর্ক হতে হবে। আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি, ধর্মপ্রাণ মুসলিম আছি, তাদেরকে কিন্তু অত্যন্ত সতর্ক হতে হবে। এবং আরেকটা ইস্যু আমি যেটা বলতে চাই, আপনি এটা বলেন নাই কি বলেছেন কিনা, এই যে যশোরের একটি মাদ্রাসায় আপনার হচ্ছে যে একদম মুখ টুখ বেঁধে ডামি হুম, অস্ত্র ভিডিও করা হয়েছে, আরবিতে বক্তৃতা দিচ্ছে, এটা নিয়ে কিন্তু এখন বলা হচ্ছে এটা যেমন খুশি তেমন সাজো। আমি মনে করি সরকারের উচিত ওই মাদ্রাসার লোকজনকে ধরে জিজ্ঞাসা করা। এখন আপনি এটা যেমন খুশি তেমন সাজো, এটা আপনি কিন্তু বিষয়টা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই যে ভিডিওটা যে আপনার প্রচার করা হয়েছে, এই ভিডিওটা তো আপনার ভারতীয় গণমাধ্যম যারা গুজব ছড়ায় তারা কিন্তু এটা পিক করেছে, এবং হুম। তারা ব্যাপক হারে প্রচার করছে যে বাংলাদেশের। ভারতীয় যে গণমাধ্যম তো পরের কথা। আপনি তো হ্যাঁ, দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয় কিন্তু অলরেডি তার হ্যাঁ, ফেসবুকে এই ছবি দিয়ে দাবি করেছেন যে বাংলাদেশে এখন মানে হামাস এর সাদৃশ্য জঙ্গি দের উত্থান হয়ে গেছে। হ্যাঁ, জি, এই জি, নিয়ে জি, জি। তার এর আগে ভেরিফাইড আরেক ফেসবুকে দিন পোস্ট দিয়েছে। সিরাজগঞ্জে আরেক হুজুর এরকম একটা এরকম অস্ত্র দেখালো, তারপরে যখন সমালোচনা হলো, তখন উনি বললেন যে এটা আসলে আমি আমার এক আত্মীয় ভাগ্নি না ভাতিজির জন্য কিনেছিলেন, উনি একটা যদিও খেলনা। হামাসের বিষয়টাকে আমরা লালন করি মনের মধ্যে, আমরা অনেক অনেক পছন্দ করি বিষয়টাকে, আমরা এটা সম্মান করি, কিন্তু এটাকে তো আন্তর্জাতিক বিশ্বে এই বিষয়টাকে সম্পূর্ণভাবে সন্ত্রাসী হিসেবে উল্লেখ মানে তুলে ধরা হয়। এইখানে এটা কাজে লাগিয়েছে পশ্চিমাদেরকে আকর্ষণ করবার জন্য, জি, যতবার জি, বুঝতে জি, পারছি। জি। এই বিষয়ে এই জায়গাতে আমাদের একটু সতর্ক থাকতে হবে। আমরা যারা সাধারণ নাগরিক আছি, ধর্মপ্রাণ মুসলিম আছি, তাদেরকে আন্তর্জাতিক রাজনীতির পরিপ্রেক্ষিতে আমাদেরকে কিন্তু এগুলো বিবেচনা করতে হবে, ভাবতে হবে। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, এটাও একটু মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত ধার্মিক এবং ধর্মপ্রাণ, কিন্তু তারা কিন্তু উগ্র কোনো রাজনীতিকে পছন্দ করেন না। এখন হুম। কেউ কেউ যদি মনের কোণে স্বপ্নে দেখে থাকেন যে ঠিক আছে, আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় এসেছে, সিরিয়াতে এইচটিএস দামেস্ক দখল করে ফেলেছে, আমরাও বাংলাদেশে এরকম একটা কিছু করে ফেলবো, তাইলে আমার মনে হয় তারা বুকার রাজ্যে বসবাস করছেন। এটা বাংলাদেশের সাধারণ মানুষ প্রতিরোধ করবে, এবং এটার জন্য তাদেরকে আমার মনে হয় যে পস্তাতে হবে। তো সেই জায়গা থেকে আমি সবাইকে বলবো যে দুই পক্ষকেই, আমরা যারা সাধারণ নাগরিক আছি, এরকম ছবি টবি তুলে হুম। প্রচারণার সুযোগ যেন বিরোধী পক্ষ না পায়, সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আর কেউ যদি ওইরকম চিন্তা করে থাকেন, তাহলে তাদেরকেও সতর্ক হয়ে যেতে হবে যে বাংলাদেশে এই ধরনের উগ্র আচরণ, উগ্র রাজনীতি আসলে সম্ভব না। আপনাকে ধন্যবাদ।